দেখো, প্রত্যেকটা সাবজেক্টই আমি সমানভাবে গুরুত্ব দিয়ে করাবো। তোমাদের একটা ধকল গেল, বিভিন্ন রকম সমস্যা গেল, আমার শারীরিক অসুস্থতা, জ্বরটা গেল, সমস্ত কিছু গিয়েছি। তার জন্য কিছুটা দিন আমার মনে হলো যে আমি খামতি করে ফেলেছি, কিন্তু এই খামতিটা খামতি থাকবে না। সামনে মাস থেকে কিন্তু জোরদার, সামনে মাস কি, এই এখন থেকেই শুরু হয়ে গেছে, মনে করো কাল থেকেই চলবে, আজকেও হবে। তো যাই হোক, পড়াশোনা তুঙ্গে চলবে। সঙ্গে যারা থাকতে পারবে থাকবে, নাহলে গ্রুপ থেকে বেরিয়ে যাও, দরকার নেই আমার। দেখো ভাই, একদাই কি বলছে, একটি সপ্তভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? এটা আগের দিনে করেছিলাম একটা, তাহলে সেইভাবেই করতে পারি আমরা। তাহলে গতদিন যারা ক্লাস করেছিলে তারা বলো আগে যে কত অ্যান্সার এটা? 900 অ্যান্সার, 900। 900 অ্যান্সার তো। এবার দেখা যাক সূত্র কি শিখিয়েছিলাম ভাই। সূত্র কি শিখিয়েছিলাম? n মাইনাস টু ইন্টু 180। এটা করলে কি আসবে? যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টি বেরোবে। তাহলে এখানে দেখা যাচ্ছে n-2, মানে এখানে n এর ভ্যালু কত? তবে n মানে কিন্তু বাহু সংখ্যা, তো n মানে এখানে সপ্তভুজ বলে, মানে 7টা বাহু। তবে 7-2 মানে কি লিখতে পারি? ডাইরেক্টলি আমরা 5 লিখতে পারি, ইন্টু 180। তাহলে 5-18 90, আর একটা শূন্য, মানে 900 ডিগ্রি হবে কিন্তু ভাই কারেক্ট অ্যান্সার, অপশান 2-তে যেটা আছে। কারোর বুঝতে অসুবিধা? হ্যাঁ, ভাই তুমি কোথায় আছো? এটা সূত্র, এই যে -2 ইন্টু 180। নেক্সট দেখো কি বলছে, 2 দাগে দুটি প্লেট ও 3টি চামচের দাম 86 টাকা। তাহলে কি, দুটি প্লেট প্লাস 3টি স্পুন মানে চামচের দাম 86 টাকা বলে দিল। 4টি প্লেট, ওকে, 4টি প্লেট ও 1টি চামচের দাম বলে দিল 112 টাকা। এবার এখানে অ্যান্সার কি চাইছে? এখানে বলছে একটি প্লেট এবং 1টি চামচের দামের মধ্যে পার্থক্যটা চাইছে। তাহলে এখান থেকে প্রথম কাজ হবে কি আমার, বলো তো? যে কোনো একটাকে সমান করে যে নেওয়া। কোনো একটাকে সমান করে। তাহলে কোনটা সমান করলে বেস্ট হয় মনে হচ্ছে? এইটাকে, মানে স্পুনটাকে। এটাকে আমরা স্পুনটাই করবো না কোনটা করবা? দুই দিয়ে চলো, গুণ করলে হবে, ওটাকে করব। তাহলে একটা কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, এটাকে 1 দিয়ে গুণ করি। তাহলে কি করলাম আমরা? প্লেটটাকে সমান করলাম, তাহলে সুবিধা হয়ে যাবে। প্লেটটাকে যদি সমান করি তাহলে আলটিমেটলি কী আসছে দেখো, 4p প্লাস 6 স্পুন, আর 86 2-এ কত হবে? 172। 172, তাই তো? 172। আচ্ছা, এদিকে দেখো 4p যা আছে তাই, 4p প্লাস 1 স্পুন ইকুয়াল টু 1/2। এবার দেখো ভাই, এখানে চিহ্নের পরিবর্তন করতে হয়, করলে দেখবে এটা -4p প্লাস 4 কেটে এখানে মাইনাস, তাহলে 6টা স্পুন থেকে একটা স্পুন বাদ, মানে 5টা স্পুনের দাম পেয়ে যাব। সমান সমান এখানে 172 থেকে -112 বাদ দিলে কত হবে? 60 হয়ে যাবে। তাহলে একটা স্পুনের দাম কত হলো? 12 টাকা। তাহলে সিম্পল দেখো, একটা স্পুনের দাম যদি 12 টাকা হয়, এখানে 3টি স্পুনের দাম কত হবে? 36 টাকা। এটা বোঝো তো? তাহলে এই 86 টাকার থেকে 36 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে? 50 টাকা। এই 50 টাকাটা কার দাম? দুটি দাম, দুটি প্লেটের দাম। তাহলে একটার দাম কত? 25 টাকা। তাহলে এখানে চেয়েছে কি ভাই? একটি প্লেট আর একটি চামচের দামের পার্থক্য। তাহলে প্লেটের দাম হচ্ছে 25 টাকা করে, আর চামচের দাম 12 টাকা। তাহলে এদের পার্থক্য কত? 13 টাকা। 13 টাকা। তাহলে অ্যান্সারটা হবে অপশন নাম্বার 2। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ। নেক্সট এবার বলছে দেখো, 3 দাগে 16 জন পুরুষ 5 দিনে একটি কাজ করতে পারে। 20 দিনের মধ্যে একই কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পুরুষের সংখ্যা নির্ণয়। একদম সোজা অঙ্ক, পরীক্ষায় আছে। জাস্ট এক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, টাকার পরিমাণ আর কাজের পরিমাণটা আমরা নিজেই লিখব,
আর বাদ বাকি সব ওপরে প্রথম শর্তটাকে গুণ করে লিখবো সমান সমান দিয়ে পরের শর্ত। প্রথম শর্ত কি বলছে, 16 জন পুরুষ 5 দিনে একটি কাজ, যখন একটি কাজ বলবে নিচে এক লেখার কোনো দরকার নেই, করতে পারে সমান সমান পরের শর্ত বলছে 20 দিনের মধ্যে একই কাজ, মানে কাজটা এক সেম আছে, তা লেখার দরকার নেই, করতে জন্য প্রয়োজনীয় পুরুষের সংখ্যা নির্ণয় করো। তাই ধরে নিলাম কি আমরা দেখতে ভালো লাগার জন্য একজন শ্রমিক দরকার, ব্যাস পরের শর্ত লিখলে কাটাকুটি করবে অ্যান্সার। সমান সমানে ওপরে কাটাকুটি যায়, 4 5 কত হয় 20 হয়, 4 দিয়ে কাটলে 4 4 16 হয়, তার মানে এক সমান সমান আসলো কত 4 জন। তাহলে কয় জনের দরকার, অপশান 2। বুঝতে গেল অসুবিধা? হ্যালো, না ঠিক আছে। নেক্সট, কথা বলছো না কেন ভাই? শিখতে গেলে কথা বলতে হবে। বলছে 42টি পণ্যের ক্রয়মূল্য 36টি বিক্রয় মূল্যের সমান। সিপি দিয়েছে মানে ক্রয় মূল্য কস্ট প্রাইস, আর এখানে এসপি সেলিং প্রাইস। দেখো এখানে বলছে 42টি পণ্যের ক্রয় মূল্য 36টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। এটা কি আছে, পরিমাণ, তাই তো? আর তোমাদের আমি শিখিয়েছি ভাই পরিমাণের উল্টো কি হয়, যখন এসপি আর সিপি দেওয়া থাকবে দুটোর পরিমাণ, তখন তাদের উল্টোটা হয় টাকার পরিমাণ। তার মানে কি ভাই, 36 টাকায় তুমি কিনেছো, 42 টাকায় সেটা বিক্রি করছো। তাহলে 36 টাকায় কিনেছো, 42 টাকায় বিক্রি করছো, আলটিমেটলি তোমার লাভ কত হলো, 6 টাকা লাভ হলো। তাহলে 1/6, তাহলে 1/6 মানে কত, 16 পূর্ণ 2/3। যারা জানো না 100 গুণ করে দেখে নিতে পারো, 16 পূর্ণ 2/3, 1/6 মানে 16 পূর্ণ 2/3%। এটা কি হয়েছে, এটা কিন্তু লাভ হয়েছে। কি হয়েছে, অপশান 4 লাভ হলো। নেক্সট দেখে নেব ভাই কি বলছে। 5 দাগ বলছে যদি 1368 টাকাকে 5:3 অনুপাতে দুটি ভাগে ভাগ করা হয়, তাহলে বৃহত্তর অংশটির পরিমাণ কত। বৃহত্তর অংশ মানে 5 এখানে, তাই তো? এবার এখানে বলছে দেখো এই অনুপাতের টোটাল বাপু কত বলে দিয়েছে, 8। মানে অনুপাতের টোটাল 8 আর অ্যাকচুয়ালের টোটাল কত বলে দিয়েছে। তার মানে বলতে পারি অনুপাতের 8 মানেই অ্যাকচুয়ালটা 1368। ভাই কত গুণ বেশি দেখো তো, কাটাকুটি করলেই বোঝা যাবে কত গুণ বেশি। 8কে 8 রইল বাকি কত, 5, 7 8 56, 171, তাই তো? তাহলে দেখা গেল 171 গুণ বেশি অনুপাতের হারের থেকে। অ্যান্সার চেয়েছে কি বৃহত্তর অংশ, এখানে বৃহত্তর অংশ তো ভাই 5, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে তো 171 গুণ বেশি, তাহলে সেটা করে দেব। তাহলে দেখা যাচ্ছে 5কে 5, 5 7 35, 5 রইল বাকি 3, 5কে 5 আর 3 8, আসলো কত, অপশান 4 এলো 855 টাকা। বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবে, এখন না পারলেও লাস্টে জিজ্ঞাসা করো, কিন্তু শিখে যেও। যদি সুদ বার্ষিকভাবে চক্রবর্ধিত হয়, মানে বার্ষিক চক্রবর্তী সুদ আর কি, তাহলে বার্ষিক 10% হারে এত টাকা মূলধনে 2 বছর পর সুদ আসল বাবদ কত টাকা। সিম্পল, দেখো তার মানে কি, সুদ আসল মানে কি, 1 বছরে 100 টাকা হলে দ্বিতীয় বছরে কত হবে, মানে এক বছর পরে কত হবে, 110 টাকা হবে, তাই তো? এটা রেশিও করলে কত হবে, রেশিও করলে 10 আর 11, 10% ফ্র্যাকশন ভ্যালুই করলেই হয়ে যায়। তাহলে আমার মূলধন হচ্ছে 12,500 টাকা, সেখানে আমার কি সুদ মূল চেয়েছে, তাই তো? তাহলে কি লিখতে পারি, 110% পাবো আমি, তার মানে 100, সেটাকে লিখতে পারি 11/10। এটা কত বছরের ঘটনা এমন হয়েছে, 2 বছরের ঘটনা, তাহলে 2 বার এমন লিখবো সমাহারের মতো। একটা শূন্য আউট, একটা শূন্য আউট, দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে দেখো 11 11, এবার গুণ করলে পাওয়া যাবে কত আসছে। এবারে একটা সিম্পল লজিক দেখো, ইউনিট ডিজিট 5 আছে, 5কে 5, 5কে 5, একটাই ইউনিট ডিজিট আছে শেষে 5, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো এখানে যদি বলতো, তারা আর একটাভাবে দেখাই দিই, টেবিল ফরম্যাটটাও শিখে নাও। যদি বলতো সুদের পরিমাণ কত হবে, তখন করবে টেবিল ফরম্যাট, সব থেকে ইজি মেথড। দেখো ভাই এখানে 10% করে যদি সুদ হয়,
12,500 টাকা 10% সুদ কত হবে বলো? দেখো 12,000-এ 1200 টাকা, সিম্পল 12,000-এ 1200 টাকা, তাই তো? আর 500 টাকায় ক টাকা সুদ হবে? 50 টাকা সুদ, তাই তো? তাহলে 1250 টাকা করে সুদ হতো প্রত্যেক বছরে যদি সরল সুদ হয়। সরল সুদ যদি হতো তাহলে 1250 টাকা করে প্রত্যেক বছর সুদ। কিন্তু যেহেতু আমার চক্রবৃদ্ধি ধরে সুদেরও সুদ হবে দ্বিতীয় বছরে, তাহলে 1250-এর 10% মানে কত? 125 টাকা। 10% মানে কি? 1/10 মানে একটা শূন্য আউট হয়ে গেল, 125। তাহলে এদিকে 1250, এদিকে 1250 যোগ করলে কত হবে ভাই? 2500। আর এদিকে 125 কত হবে? 2625। এই 2625 হচ্ছে কি তোমার? 2625 কি তোমার সুদের পরিমাণ, চক্রবৃদ্ধির সুদের পরিমাণ। এবার সুদাসল চেয়েছে, এটার সঙ্গে যোগ করলে পেয়ে যাবে, কিন্তু আমরা সুদাসল বললে প্রথমে যে পন্থাটা অবলম্বন করলাম ওইভাবেই করবো, আর সুদ বললে এটা করব। নেক্সট, এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু তোমাকে তার জন্য মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? স্কোয়ারগুলো, তাই না? এবার দেখো রুট ওভার বলছে, রুট এখানে যে আমি যদি পাতিয়ে দিই মানটা কি বলছে? রুট 1296, নিচে রয়েছে রুট ওভার 121 ইন্টু 15। আচ্ছা এইটা দেখো আমি একটা ক্লিয়ার করি, এই 2-এর পাওয়ার 1-এর 3ও যা, কিউব রুট 2ও তা, এটা বোঝো তো? এটা কিন্তু সেম ভাই, এই পাওয়ার 1-এর 3 মানেই হচ্ছে এটা কিউবের আছে, হ্যাঁ? এইগুলো মাথায় রাখবে। তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি 216কে যে কিউব রুট 216 ইন্টু এখানে আছে 11 রুটের মধ্যে 225। জাস্ট ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে আসবে ভাই। তাহলে দেখো 1296 কার স্কোয়ার হয়? কত ভাই? 36-এর হয়, মুখস্থ রাখবে। আর 121 কার হয়? 11-র হয়। আচ্ছা এদিকে 15 আছে, নিচে 216 কার কিউব হয়? 216 6-এর কিউব, ভেরি গুড। এখানে 11 আছে, এদিকে 225 রয়েছে, কার হয়? 15-র স্কোয়ার হয়। হয়ে গেল, তাহলে রুট থেকে বের করে ফেললাম সব। 11 ভাই কেটে গেল, ঠিক আছে? এদিকে 11 কেটে গেল, এদিকে 15 কেটে গেল, এদিকে 6 36 পড়ে রইল। তাহলে 6 রয়েছে আমাদের অ্যান্সার, অপশান 3-এতে আছে। বলো কি বলো? রুট বার করা শর্ট ট্রিক, যেটা তাড়াতাড়ির মধ্যে বেড়ে যাবে। আচ্ছা তাহলে এই অঙ্কটা অ্যান্সার তো হয়ে গেল। এবার 8 দাগে আসবো। 8 দাগে কী বলছে দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে এই ফোনটা এসেছিলো, সাব ইন্সপেক্টরে এত গুণ ডেকেছে, বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ? 25 গুণ। এবার 25 গুণের ভিতরে কত আর বাদ যাবে? মানে ভালো ভালো কম্পিটিশন হবে। চলো 8 দায় কী বলছে দেখো, একজন ব্যক্তির বেতন 2 লক্ষ টাকা, যদি সে 88,000 টাকা সঞ্চয় করেন তাহলে সে তার বেতনে কত শতাংশ সঞ্চয় করে? তাহলে কিছুই না, আমার মোট ইনকাম যেটা বলে দিয়েছে 2 লক্ষ টাকা, আর তার ওপরে এত টাকা সে সঞ্চয় করে, তাহলে সেই সঞ্চয়টা দিয়ে দাও ওপরে। আর পার্সেন্টেজ চেয়েছে, তার মানে 100 গুণ করে দাও, হয়ে গেল, আর কিছুই নেই। এটাই 2 আউট, এখানে 2 আর এখানে 3 আউট, এখানে কাটলে কত হবে? 44। অ্যান্সার হবে অপশান 1-এতে 44%। নেক্সট দেখে নেব ভাই। 9 দাগ কী বলছে, নরেশ বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% হারে 10,000 টাকা জমা করেছিলেন। আচ্ছা 2 বছর পরে নরেশের মোট প্রাপ্ত সুদ আসল, এবারও কিন্তু সুদ আসল, তাহলে একই প্রকারে করব। এবার আর এটা দেখাচ্ছে না টেবিল ফরম্যাটটাকে, তাহলে 10,000 টাকার উপর 10% হারে মানে ডাইরেক্ট লিখবো কি 110/100। তো 110/100 লেখাও যা, শুধু 11/10 লেখাও তাই। 2 বছরের ঘটনা 2 বার লেখো। আর এখানে সুদ আসল চেয়েছে, তাই জন্য কিন্তু সুদ আসল ধরেই করছি। এবার দেখো 2 আউটও ওপরে যারা নিচেই কেটে গেল, তাহলে পড়ে রইল কি 11 121 আর 2 কত নম্বরে রয়েছে? অপশান 4-এতে আছে।
নেক্সট দেখো ভাই, 10 দাগে ছিল একটা সুন্দর অঙ্ক, যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের যোগফল এত হয়, যদি তাদের লসাগুয়ের থেকে এত কম হয়, তার মানে কি ধরতে পারি আমরা? ধরতে পারি তো? এক্স ধরতে পারি। এক্স ধরবা, বলো। লসাগু প্লাস গসাগু আর লসাগু মানে গসাগু ডিফারেন্স করলে হয়ে যাবে। তাহলে যদি ধরো যে যদি তাদের গসাগু লসাগুয়ের থেকে এত কম হয়, তাহলে লসাগু যদি এক্স ধরো, তাহলে গসাগু কত হবে? এক্স মাইনাস 1050 1050, সরি এক্স মাইনাস 630, এটা হয়ে যাবে। এবার এখানে সোজা কিছুই নেই অঙ্কটায়। এবার কি বলেছে এখানে, যদি দুটি সংখ্যার লসাগু ও গসাগুয়ের যোগফল, তাহলে এখানে লসাগু আর গসাগুয়ের যোগফল করে দাও, কত আসবে? 2x প্লাস মাইনাস মাইনাস 2x মাইনাস 630, আর এইটা সমান সমান কত বলে দিয়েছে? 1050 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে শুধু 2x সমান সমান কত হবে? 1050 থেকে 630 বাদ দিলে কত হয়? এ পাশে মাইনাস, ও পাশে প্লাস, যোগ হবে এখানে, যোগ করলে কত হয়? হ্যাঁ, 1680। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 840। তার মানে এক্স এর ভ্যালু কার কোনটা? লসাগু। এই লসাগু হলো 840, ঠিক আছে। আর গসাগু কত? এখান থেকে 48 থেকে 630 মাইনাস করে দাও, 210। তাহলে 840 থেকে যদি আমরা 630 বাদ দিই, গসাগু পেয়ে যাব। তাহলে আসছে 0, 210। এবার অ্যান্সার কী চেয়েছে? দুটি সংখ্যার গুণফল। তো দুটি সংখ্যার গুণফলের সূত্র কি জানি আমরা? লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যা, তাই না? সূত্র বলছে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তো লসাগু ইন্টু গসাগু মানেই দুটি সংখ্যার গুণফল। তো গুণ করো, 2 শূন্য আসলো, 4 একুশং 84, হাতে রইল 8, 8 একুশং কত হয়? 168। 168, হাতে ছিল কত? 8, 168 8 কত হয়? 176। কোনটায় আছে এটা? অপশন নাম্বার 2-তে আছে, ঠিক আছে। 1,76,417, সিম্পল একদম, কিচ্ছু নেই। নেক্সট 11 দাগ কী বলছি? এর বয়স, আচ্ছা এর বয়স 4-এর কী বলেছি এটা? আরে বি হবে এটা, হ্যাঁ এটা বি হবে, বোঝাই যাচ্ছে বি হবে। এর বয়স বি এর বয়সের 7 গুণ, তার মানে কি? বি এর বয়স যদি 1 হয়, তাহলে এর বয়স বলছে কত? 7 গুণ। তাহলে এদের রেশিওটা করলে 7:1 রেশিও। যদি তাদের বয়সের যোগফল 48 বছর হয়, তো আমরা দেখতে পাচ্ছি বয়সের যোগফল কত? 8। অঙ্কে সেটা কত বলছে? 48 বছর। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 6 গুণ। তাহলে তাদের বয়স কত? তাহলে 7 মানে কত হবে? 6 7 42, যেহেতু 6 গুণ বেশি, আর 1 মানে 6 1 6, তাহলে 42 আর 6 কত নম্বর অপশনে দেখতে পাই? অপশন 2-এতে দেখতে পাই। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু পাবে ভাই। তাহলে কী বলছে দেখো, অঙ্ক কোনো জটিলতা নেই, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। 15, 17, 20, 25, 32, 35 সংখ্যার গড়। তো তোমরা কি জানো? প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই যতগুলো সংখ্যা। এটা করলে ভাই টাইম লেগে যায়, এটা করলে কি লেগে যায়? টাইম লেগে যায়। তার চেষ্টা করবো যে একটা মিডিলের যে কোনো একটা মানবে ধরে করার। এখানে রাউন্ড ফিগার আছে, সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা যদি ধরি, যদি আমি ধরলাম যে গড় হচ্ছে 20, আমরা ধরে নিলাম গড় 20, কিন্তু দেখা যাচ্ছে এইটা তো 15, তাহলে গড়ের থেকে ডেভিয়েশন প্রসেস কী করতে হয় দেখো। তাহলে এটা 15 থেকে কত কম? এই 20 থেকে অ্যাকচুয়ালি গড় দেখা হচ্ছে তার থেকে 5 কম। এখানে দেখা যাচ্ছে -3 কম, 20 মানে কোনো কিছু কম নেই, তো 20 ধরেছি, ওটা লেখার দরকার নেই। আর এখানে দেখা যাচ্ছে 25 মানে +5 বেশি। এখানে দেখা যাচ্ছে কি প্লাস কত বেশি? 32 মানে 12 বেশি। এখানে দেখা যাচ্ছে কত বেশি? +15 বেশি ভাই। এবার দেখো কি করতে পারি, +5 আর -5 কেটে দিতে পারি। আচ্ছা এইখানে দেখো
12 আর 15 যোগ করলে কত হবে? 27। আর এদিকে -3 পড়ে আছে, তাহলে আলটিমেটলি কত? 24। তাহলে দেখা গেল আমরা যদি 20 করে মান ধরি প্রত্যেকের, তারপরে দেখা যাচ্ছে 24 প্লাস রয়েছে, মানে বেশি। তাহলে মোট যদি 24 বেশি থাকে, এখানে কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6, তাহলে গড়ে কত বেশি থাকবে? 4 6 24। তাহলে দেখা যাচ্ছে আমরা যা ধরেছি তার থেকে 4 করে গড় বেশি, তার মানে মোট অ্যাকচুয়াল গড় কত হবে? 24 হবে। অপশান 4। কারোর বুঝতে অসুবিধা? দাদা একবার একটু বলো ওটা। কোথায় বুঝতে পারোনি ভাই বলো? ওই যে মাইনাস যেটা করা হয়েছে, এই যে 20 ধরে থেকে মাইনাস করা হলো না? হ্যাঁ, মাইনাস কেন করা হলো? দেখো ভাই, আমি ধরে নিয়েছি এটা। তুমি যদি মনে করো যে যোগ করে এই মানগুলো সব যোগ করবে, করে তুমি 6 দিয়ে ভাগ করবে, তাও 24 অ্যান্সার আসবে। কিন্তু আমরা করব ডেভিয়েশন। এটা তো ছোট আছে, যখন বড় থাকবে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা ডেভিয়েশন প্রসেস করি, যে কোনো একটা মান ধরো। তুমি 25ও ধরতে পারতে, বুঝতে পেরেছো ভাই? তুমি যদি মনে করো 25 ধরবে, করতে পারো। আমি এখানে 20 ধরেছি। হ্যাঁ আমি বলছি যে কোনো একটা মান ধরে করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা মিডিল মান ধরে করা। চলো আমি 25 ধরে দেখাচ্ছি। ধরে নিলাম কি আমাদের গড়, আমরা ধরছি আমাদের গায়ের জোরে ধরছি ওটা। হ্যাঁ, আপাতত আমরা গায়ের জোরে বললাম যে আমরা গড় ধরবো 25। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যা ধরেছি প্রথম মানটা তার থেকে বেশি না কম আছে? কম আছে। কত কম ভাই? -10 কম, মানে কম তাই মাইনাস। এখানে 17, কত কম আছে ভাই? -8 কম। এখানে 20, এখানেও কম আছে। কত কম আছে? 5 কম। এখানে তো 25 ধরেছি, আর লেখার দরকার নেই। এখানে কত বেশি আছে? 7 +7 বেশি আছে। এখানে বেশি আছে, 25 থেকে 10 বেশি আছে। তাহলে -10 আর +10 বিয়োগ করলে 0, মানে কেটে দিতে পারি। এদিকে দেখো 8 5 13, -13, আর এদিকে +7। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? আলটিমেটলি বড় সংখ্যাকে মাইনাস, তাহলে কত? 6। তাহলে দেখো মোট 6 বেশি, এই কম, মাইনাস মানে কম। তাহলে আমরা 25 ধরেছি, তার থেকে মোট 6 কম। তাহলে গড়ে কত কম? 6টা সংখ্যা আছে, মানে গড়ে কত কম? 1 করে কম। তাহলে আমরা যা ধরেছি গড় তার থেকে 1 কম, মানে কত এলো? তুমি যেটা ধরবে চলে আসবে ভাই, বুঝতে পেরেছো? এটাকে বলে ডেভিয়েশন প্রসেস। আর না হলে ভাই গুণ করে করে মরতে হবে, টাইম সাপেক্ষ। এটা তুমি তো এখন প্র্যাকটিস করছো বলে এরকম লাগছে, কিন্তু স্পিডে করবে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে তোমাকে যোগ করতে হবে ভাই। নেক্সট 14টাকে কি বলছি? একটি ঘনক্ষেত্র, মানে ঘনক আর কি, প্রতিটি প্রান্তের পরিমাপ 4 মিটার। মানে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমরা সমান জানো। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিল, এর ভ্যালু বলে দিল 4 মিটার। ভেরি গুড। হলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? তো পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ঘনকের 6 স্কোয়ার, 6 ইন্টু এর স্কোয়ার। এর স্কোয়ার মানে কত? 4 এর স্কোয়ার মানে 4 4 16। তাহলে 6 16 কত হবে বাপু? 96। এই জন্য বলি ভাই, পরিমিতির অঙ্কটা সব থেকে বেশি সোজা হয়, বুঝেছ? একটু জাস্ট তোমাকে জানতে হবে। আচ্ছা, ঘনকের যদি বলে আয়তন কত, সেক্ষেত্রে কত হয়? a কিউব হয়, এটা জানা আছে, ব্যাস এইটুকু ভাই। ক্ষেত্রফল 6 স্কোয়ার। আর যদি বলে আয়তন, তাহলে কিউব। আর যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র, ঠিক আছে? এই যে এই কোনাকুনি, এখান থেকে মনে করো এরকম একটা কোনাকুনি, তো কি জানি ভাই? ঘনকের বাহু √3, এটা ঘনকের কর্ণের সূত্র। a√3 বা বাহু √3 সঠিক। তাও আবার হিসকি যাচ্ছে এরা। দেখো ভাই, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? এটা সিম্পল, মনে রাখবে, আর ভুল হবে না। দেখো বর্গক্ষেত্রের 3D,
বর্গক্ষেত্রে 3D √3 আর এটা 2D √2, যেন ভুলবা না আর কোনো দিন। চলো নেক্সট, এটা দিয়েছে দেখো, তোমরা যদি বুঝতে না পারো আমি লিখে দিচ্ছি। 3 এর পাওয়ার -5 ইন্টু 4 এর পাওয়ার -5 ইন্টু 5 এর পাওয়ার -5। দেখো এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা জানতে হবে, অঙ্ক শেষ। কী ফর্মুলা আছে ভাই? বলছে a⁴m ইন্টু b⁴m ইন্টু c⁴m সমান সমান abc⁴m। বুঝতে পেরেছো? তাহলে আমার এটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, তার মানে কি বেসগুলোর গুণ করে যেটা পাওয়ার আছে সেটাই। তাহলে এখানে বেস কি কি আছে, সূত্রটা মাথায় রাখবে। এই 3 4 5 এখানে কী আছে দেখো, 3 4 5 গুণ করলে ভাই হয় 60, ঠিক আছে, গুণ করলে হয় 60, আর এই দিকে পাওয়ার রয়েছে -5, তাহলে এটা অ্যান্সার। অপশানে এটা কোথাও দেখতে পাচ্ছি না, তো ইনভার্স মানে কি ভাই? উল্টে যায়, ইনভার্স মানে উল্টে যায়, তাহলে এটা আসবে অ্যান্সার। একের পাওয়ার দেওয়াও যা, না দেওয়াও তাই। বুঝতে পেরেছো? মাইনাস মানে ইনভার্স বলে এটা, তাহলে অ্যান্সার হবে অপশান নাম্বার 3। হ্যাঁ, মাইনাস থাকলে উল্টে যায়। হ্যাঁ, মাইনাস থাকলে উল্টে যায়। নেক্সট 16 দাগ বলছি, স্থির জলে ও কিলোমিটার পার 3 কিলোমিটার, এটা হ্যাঁ 3 কিলোমিটার পার ঘন্টা দাঁড় বেয়ে চলা একটি ডুবুরির 50 কিলোমিটার স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছো ভাই, ক্লিয়ারটা ক্লু দিল। কি ক্লু দিল? দ্বিগুণ সময় লাগে, তার মানে কি অনুকূলে যা সময় লাগে তার থেকে প্রতিকূলে বেশি সময় লাগে। তাহলে আমরা যদি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম মানে অনুকূল আর প্রতিকূল, ডাউন স্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে, এখানে বলছে প্রতিকূলে নাকি দ্বিগুণ সময় লাগছে। 50 কিলোমিটার স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, ডিস্টেন্স ফিক্স এখানে 50 কিলোমিটার, প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগছে। তাহলে এটা কিসের রেশিও ভাই? টাইমের রেশিও। আচ্ছা তোমাদের আমি তো শিখিয়েছি যে টাইমের রেশিওর উল্টো কী হয়? টাইমের রেশিওর উল্টোটা স্পিডের রেশিও। ভেরি গুড, স্পিডের রেশিও। এবার এইখান থেকে ভ্যারি করব, কি ভ্যারি করব? যার মানটা দেওয়া আছে। কিসের মান? স্থিরের মানটা দেওয়া আছে। তো স্থিরের সূত্র কি জানি আমরা? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই তো? অনুকূল প্লাস প্রতিকূল, এখানে হচ্ছে 2 আর 1 3/2, আর এটা সমান সমানই কত বলছে ভাই? 3 বলছে। এটা সমান সমান কত বলছে? 3 বলছে। তাহলে কত গুণ বেশি? কত গুণ বেশি? 2 গুণ বেশি। বুঝতে পারছো না? 2 গুণ বেশি তো নাকি? তার দেড়ের এটাকে এটাকে এটা এটা এই 3/2ও যা, 1.5 ও তাই, তো 1.5-এর 2 গুণ না এটা? বুঝতে পেরেছি? এবার অসুবিধা হয়ে গেল। 3/2 লিখলে অসুবিধা হচ্ছে, কিন্তু 1.5 লিখলে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, তাহলে 1.5 গুণ 2 করলে 3, তাহলে আমাদের যা আছে অনুপাতে তার থেকে দ্বিগুণ বেশি আছে। এবার স্রোতের গতি চেয়েছে ভাই। স্রোতের গতির ফর্মুলা কি? অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি ভাই? দ্বিগুণ বেশি। 2 কেটে গেল, পড়ে রইল আমার অ্যান্সার অপশান 2, 1 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে কারোর অসুবিধা? এটা আমার কোনো কাজেই লাগবে না। আমি এক্সরে করলাম কত কষ্ট করে। কত কষ্ট করে করলে? এখন কি মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। দেখো এখানে বলছে p/q, এ দেখো ভাই কি বলছে? p/q এর ভ্যালু হচ্ছে 9/1, আর এইদিকে আবার বলছে q/r বা q/r একই বিষয় সমান সমান হচ্ছে 1/8। এদিকে আবার বলছে r/s সমান সমান 1/10। এটার মানেই হচ্ছে p এর ভ্যালু 9, q এর ভ্যালু 1, q এর ভ্যালু 1, r এর ভ্যালু 8, এরকম। ঠিক আছে ভাই? একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবে ভাই, সিম্পল আছে, কোনো জটিল নেই। দেখো এখানে p এর ভ্যালু 9 আছে, এখানে q এর ভ্যালু 1 আছে, এখানেও q এর ভ্যালু 1, এখানে r এর ভ্যালু 8। দেখো এখানেও q এর ভ্যালু দেওয়া আছে, এখানেও তাই। তার মানে আমরা বলতে পারি p/q এর ভ্যালু যেটা, তাহলে p এর ভ্যালু 9 যখন, q এর ভ্যালু 1। আবার দেখো q এর ভ্যালু 1 যখন, r এর ভ্যালু তখন কত বলছে? 8 বলছে। দেখো এখানে 8, তাই না?
এবার দেখো এখানে আর এর ভ্যালু 8 বলছে, এখানে আবার আর এর ভ্যালু 1 বলছে, তাহলে কি করা যেতে পারে, এর সঙ্গে 8 গুণ, তাহলে একে 8 গুণ করতে গেলে একেও করতে হবে। তাহলে এখানে দেখো আর এর ভ্যালু 8 করে ফেললাম, যখন 8 করলাম, এটা 8 করলাম, তাহলে এস এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 10, এই 80। বুঝতে পেরেছো ভাই? না হলে ফর্মুলা করতে হবে আবার। তাহলে অ্যান্সার কী চাইছে, পি আর আর এস, তাহলে পি এর ভ্যালু 9, ওকে, আর এর ভ্যালু 8, ওকে, আর এস এর ভ্যালু 80, 9, 8 এবং 80, অপশান 4। বুঝতে কারোর অসুবিধা ভাই? এবার গতানুগতিক নিয়মটাও দেখিয়ে দিই, না হলে বলবে দাদা কী করলে, মাথার ওপর দিয়ে চলে গেল চণ্ডীদাসের মতো, কী হলো বুঝতে পারলাম না। চলো এবার দেখো তোমাদের সিস্টেমে যাই, পি ইস টু কিউ জানি, তাই তো, পি কিউ আর এখানে এইচ আছে, লিখে দাও 4টে, একটা ঘর করে ফাঁকা সিস্টেমে করব। তাহলে এটা হচ্ছে 9:1 বলেছে ভাই। আচ্ছা কিউ ইস টু আর বলেছে 1:8, এক ঘর করে বাদ দেওয়া লিখবে। আর এখানে এস আর 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 এস বলছে 1:10 বলেছে ভাই। এবার আমরা কি জানি, এবার তো জানি গ্যাপগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 রয়েছে, এখানে কিছু 1 রয়েছে, এখানে গ্যাপ আছে 8 নিয়ে নাও, এখানে গ্যাপ আছে 1 নিয়ে নাও, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে আলটিমেটলি 9-এর সঙ্গে 1 গুণ করলে 9ই আসবে, এগুলোর সঙ্গে 1 গুণ করে 1ই আসবে, এখানে 8কে 8ই আসবে, এইখানটা 8-10-এ 80 আসবে। এলো ভাই? এলো তো নাকি? তাহলে এখান থেকে ভ্যালু দিয়েছে এইটা, এইটা আর এইটা, অ্যান্সার অপশান 4, পি আর এস। নেক্সট 18 দাগ কী বল, দেখো জাবেদ নামে একজন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 10,000 টাকা ধার করেছিলেন, ভেরি গুড, যা বার্ষিক রূপে সংযোজিত হয়েছে, মানে বছরে আর কি। 2 বছরের শেষে তাকে এত টাকা দিতে হয়েছিল। যদি তিনি সরল সুদে ধনরাশিটি ধার দিতেন তাহলে তিনি কত টাকা সঞ্চয় করতে? একটা সিম্পল লজিক বুঝবে ভাই। এখানে কি বলেছে, জাবেদ চক্রবৃদ্ধি সুদে 2 বছরে, হ্যাঁ 2 বছরের কথা বলেছে, তাহলে স্কয়ার করে দেবো, গুণ করব। কাকে গুণ করবে? এটাকে আমরা রেশিও করে দিতে পারি। কি করতে পারি? রেশিও অ্যাপ্লাই করতে পারি, তাই তো? হ্যাঁ, এখানে আছে দেখো আসল বলে দিচ্ছে, এইটা সুদ আসল বলে দিচ্ছে এটা। এখান থেকে আমরা রেশিও করে কি করতে পারি, 2 বছর যেহেতু রুট করে দিতে পারি কেটে কুটে। তাহলে কাটো দেখি ভাই, যত ছোট কাটা যায় কাটো, 8 দিয়ে দাও নাকি, কাটো 4 দিয়ে কাটো প্রথমে, 4 25-এ 100, 2500 এলো। এদিকে 3 4 12, আচ্ছা 1 14, 3 4 12, 24 6। আবার ভাগ যাবে, কততে ভাগ দেবো বলো? 4 দিয়ে দাও, আবার 4 দিলে কত হবে? 625। এটাকে ভাগ করলে 4 7 28, 3 33, 4 8 32, 784। দেখো এবার তো চলে আসছে স্কোয়ার কার। এবার এটা কত বছরের গল্প? এটা 2 বছরের গল্প। এখান থেকে আমরা পার্সেন্টেজ করতেই পারি, এখান থেকে পার্সেন্টেজ করতেই পারি। হ্যাঁ, তাহলে এখানে যদি করি কত আসছে? 25 আর 28। তাহলে এখানে সুদের হার কত? ওই তো মুখোমুখি চলে আসার কথা। 25-এ 3, 100-এ কত? তাহলে 4, মানে 12% করে সুদ। কত পার্সেন্ট সুদ? তাই সুদের হার পেয়ে গেলে এখানে 12% হারে সুদ। ঠিক আছে ভাই, 12% করে কিন্তু সুদ পেয়ে গেলে। আচ্ছা, কারণ এই সুদটা তোমাকে এই 12% কিন্তু বের করতে হবে, না হলে তুমি পারবে না। পারবে? কারণ সরল সুদটা কী করে বের করে না হলে? ঠিক আছে, তাহলে 12% করে যদি হয় তাহলে 10,000 টাকা 2 বছরে 12% কত হবে? প্রথম বছরে বের করো, 12% মানে 1200 টাকা। তারপরের বছরেও দ্বিতীয় বছরে 1200 টাকা, তাই তো? 12% মানে কি? সোজা এগুলো একটু দিমাগটা খাটাবে, যে 12% মানে দুটো শূন্য আউট হয়ে যাবে, তাহলে 1200। তাহলে প্রত্যেক বছরে 1200, মানে যদি সরল সুদ দেয় তাহলে 2400 টাকা ওর পড়বে। কিন্তু যদি জটিল সুদ দেয় তখন কত টাকা পড়ে যাচ্ছে? কত টাকা সুদ এসছে? এখানে বিয়োগ করলে তো পাওয়া যাবে
2544 2544। তাহলে সে বলো কত? 144 144 টাকা। অপশান 3-এতে আছে ভাই। মাথা ঠান্ডা করে অঙ্কের জবাব দেওয়া, ঠিক আছে? নেক্সট, একটি সাইকেলের একটি চাকা 11 কিলোমিটার পথ যেতে এতটি পাক খায় চাকার ব্যাস। তো আমরা জানি, দেখো, একটি চাকা 11 কিলোমিটার পথ যেতে 700টি পাক খাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে একবার চাকা একটা পাক খেলো মানে তার পরিধি গেল। চাকা মানে তো বৃত্ত, তো একটা পাক খেলো মানে তার পরিধি গেল, ঠিক আছে? এবার এখানে মোট ডিস্ট্যান্স গেছে 11 কিলোমিটার, ঠিক আছে? যেহেতু সেন্টিমিটারে আছে তো সেন্টিমিটারে কনভার্ট করে নেবো। তাহলে কত গুণ হবে? 1 লাখ 1 লক্ষ। 1 লক্ষ সেন্টিমিটার, 1 লক্ষ সেন্টিমিটার 1 কিলোমিটার হয়, ঠিক আছে? আর এইটা এরা আবার গেছে কত পাক মেরে? 7000 পাক। তাহলে 7000 দিয়ে ভাগ করলে কত পাবো? প্রত্যেক পাক পাবো। আর প্রত্যেক পাক মানেই তো হচ্ছে 2πr। তাহলে আমি আরের ভ্যালুটা ইজিলি বের করতে পারি। তাহলে এখানে আমি ডাইরেক্টলি 2πr এর জায়গায় লিখতে পারতাম কি 2 × 22/7 × r। এটার ভ্যালু হচ্ছে এটা। ব্যাস সিম্পল। এবার কাটাকুটি করলেই হয়ে যাবে। 3টে শূন্য, এই 3টে শূন্য আউট করে দিলাম, ঠিক আছে? আর এই দিকে দেখো 7 আউট করে দিলাম, 11 দিয়ে 22 আউট করে দিলাম। তাহলে এদিকে দেখো 2 2 4 4 4 25 100 আর একটা শূন্য 250। এই 250 কেন থাকবে রে বাবা? এখানে 3টে শূন্য কেটেছে মানে 2 শূন্য 25, ঠিক আছে? তার মানে আর এর ভ্যালু কত পড়ে আছে ভাই? 25। তাহলে ব্যাস চেয়েছে অ্যান্সার। এটা কিন্তু হচ্ছে ভাই কি? ব্যাসার্ধ। তাহলে 2r মানে হচ্ছে ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। তাহলে এটা কত হয়ে যাবে? 50। এটা কিন্তু খেয়াল রাখবে, তাড়াহুড়ো করে অ্যান্সার করে দেবে না। অপশান 1 অ্যান্সার। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি? শুধু এইখানেই গল্প যে চাকা একবার পাক খাচ্ছে মানে কি পুরোটা ঘুরছে, আর পুরোটা ঘোরা মানে কি বৃত্তের পরিধি, আর সেই বৃত্তের পরিমাণে 2πr। তাহলে এইখান থেকে কি করলাম আমরা যে 11 কিলোমিটার গেছে 7000 পাক দিয়ে, তাহলে আমি এক পাকে কত যায় ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে এটা সমান সমান 1 পাক পেয়ে গেছি, আর এই 1 পাক মানেই তো 2πr, সেটা পাঠিয়েছি দিয়ে শর্তানুসারে করো, অ্যান্সার চলে আসবে। নেক্সট 20 দাগ কী বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণের চেয়ে 2 মিটার কম। কিচ্ছু না, দেখো তাহলে কি যদি বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণের চেয়ে 2 মিটার কম, যদি এক্স ধরো ধরতে পারো কোনো সমস্যা নেই, না ধরলেও হয়, তো এক্স ধরি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, তাহলে এক্স যদি হয় প্রস্থ, তাই দৈর্ঘ্য বলছে তার প্রস্থের 3 গুণের থেকেও আবার 2 মিটার কম। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। কেমন? এইবার দেখো কি বলছে, এটির পরিসীমা হচ্ছে এত। পরিসীমার সূত্র কি জানি ভাই আমরা? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এটা সমান সমান 28 বলে দিয়েছে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 14 হবে। তাহলে এটাকে যদি আমরা করি, এটা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 4x হয়ে যাবে। আর এ পাশে -2 ও পাশে গেলে কত হয়ে যাবে? +2, মানে 14 আর 2 16। তাহলে এক্সের ভ্যালু কত আসবে? 4 আসবে। তার মানে প্রস্থ হলো, এক্স ধরেছিলাম প্রস্থ সমান সমান 4 হচ্ছে। আর তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলছে 3x - 2, মানে 3 এ 4 12 - 2, তাই তো? ও প্রস্থই অ্যান্সার চেয়েছে, যদিও বা প্রস্থই কিন্তু অ্যান্সার চেয়েছে, এটা অ্যান্সার। কিন্তু যদি চাই তো এইটাই দৈর্ঘ্য যদি চাই তাহলে কি 3x মানে 3 গুণ x মানে হচ্ছে 12 - 2, মানে 10 হতো। এবারে এইখান থেকে আরও কি চাইতে পারে? ক্ষেত্রফল চাইতে পারে, হাইয়েস্ট তোমার ক্ষেত্রফল চাইতে পারে। হ্যাঁ একদম করা যাবে, দেখে নাও তাহলে এক্স ধরে কি করে করতে হবে, বুঝে নাও। এটা যদি 1 হয়, এখানে বলছে 3 গুণের চেয়ে 2 কম, আর এই সেই সমান সমান কিন্তু 28। এটা ভালো করে বুঝতে হবে, এইখানে কিন্তু ভুল করলেই হয়ে গেল।
তখন কিন্তু এইটা এই যে 2 কম মাথায় রাখবে, এটা মাথায় রাখতে হবে তখন। তাহলে এই যে দ্বিগুণটা এখানে আউট হয়ে যাবে, এই 14 এটা কি এখানে প্লাস হবে, এটা তো মাথায় রাখতে হবে, নাহলে হয়ে গেল হবে, কিন্তু যদি না জানো তখন আবার সমস্যা। বুঝতে পেরেছো? ওই জন্য এক্স ধরেছিলাম, বেশি কম বলে দিয়েছে না। দেখো 21 দাগ কী বলছে, 3 থেকে তো হ্যাঁ 3 থেকে 60 পর্যন্ত কয়টি বিজোড় সংখ্যা আছে যারা যথাযথভাবে 5 দ্বারা বিভাজ্য? আচ্ছা, বিজোড় সংখ্যা মানে কি? 5 থাকবে, তাই তো, শূন্যগুলো থাকবে না। 5, 15, 25 মানে শূন্যগুলো থাকবে না। আর কত? 35, তো মুখে মুখে করা যায়। 45, 55 এই পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, তাই তো নাকি? এবার আর একটা সিস্টেম শিখিয়ে দিই, দেখো ভাই, 60 পর্যন্ত 5 দিয়ে ভাগ করলে কত? 5, 12, 60। এবার দেখো একবার 5, তারপরে 10, 15, 20, মানে এই শূন্যগুলো সব বাদ যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে অর্ধেক, 4টেই অর্ধেক, মানে দুটো অ্যান্সার আসছে। তাহলে এখানে 12টা আসছে, 12টা যদি দুটো করি কত আসবে? 6টা আসবে। এটাও করতে পারো। নেক্সট চলো। আচ্ছা 21 দাগ ডবল চলে এসছে। 22 দাগে কী বলছে, 300 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? মধ্যে বলেছে কিন্তু, 1000 মানে পর্যন্ত নেব না। আচ্ছা এইদিকে দেখো 301 পর্যন্ত, এককে তুমি ভাগ করবো 1 থেকে, আর এখানে 999 পর্যন্ত কিন্তু এটা। যাই হোক ভাই, এবার এখানে ভাগ যাচ্ছে না, কোনো চাপ নেই। 300-র ভিতরে 7 কতবার যায় সেটা আগে বের করব, কারণ সেটা বাদ দেবো। আগে বের করবো 1 থেকে 300-র ভিতরে কতগুলো 7-এর গুণিতক আছে, মানে ভাগ যায়। কতবার যাবে? 7 ভাগ করে দেখা যাক। আচ্ছা দেখি, 4 7 28, রইল বাকি 2, 20, 7 2 14, তাহলে 42টা আছে সংখ্যা এমন। আচ্ছা এবার দেখা যাবে 301 থেকে 1000-এর মধ্যে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি। দেখো ভাই 1000-এর মধ্যে মানে কিন্তু 9 9 9 পর্যন্ত, এখানে হয়তো ভাগ যাচ্ছে না, কিন্তু যদি বাই চান্স ভাগ যেত কিন্তু মুশকিল হয়ে যায়গা, পর্যন্ত আর মধ্যে ব্যাপারটা বুঝবে। আচ্ছা তাহলে এবার 7 দিয়ে ভাগ করলে কতবার যাবে এখানে দেখো তো, রাউন্ড ফিগারটা ধরো, সবথেকে ইজি হবে, এটাকেই ধরো। আচ্ছা তাহলে এখানে কতবার যাচ্ছে দেখো, 7 অক্ষে 7, রইল বাকি 3, 30, 4 7 28, রইল বাকি 2, 142। 142 বার এর মধ্যে যাচ্ছে। এবার দেখো ভাই, আমার তো 1 থেকে ধরেছি 142টা আসছে, 1 থেকে যখন 1000-এর মধ্যে ধরছি, কিন্তু এখানে তো 1 থেকে 300 পর্যন্ত 42টা সংখ্যা ধরা যাবে না। তাহলে এই 42টা কি বাদ দিয়ে দিতে হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত দাঁড়ালো? 100টি, অপশান 4-এতে যেটা আছে। নেক্সট দেখো 23 দাগ কী বলছে ভাই, 22 এবং 52-এর গসাগু। তো গসাগু খুবই সোজা, যেটা দিয়ে দুটোকেই তুমি ভাগ করতে পারবে। তো এটা আমরা একমাত্র বুঝতে পারি যে 4 13 52 হয়, মৌলিক সংখ্যা চলে এসছে দেখো, 4 25 100 হয়, তাহলে গসাগু হবে 4, অপশান 2। আর যদি বলতো এখানে ভাই লসাগু কত হবে, তখন কত হয় বলো তো, 4 25 100 গুণ এই 1300 হতো, ঠিক আছে? কিন্তু গসাগু চেয়েছে 4 অ্যান্সার। 24 দাগ, দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুয়ের 91 গুণ। তাহলে দুটি সংখ্যার লসাগু হলো গসাগুয়ের 91 গুণ। ভেরি গুড। তার মানে আমরা যদি বলি গসাগু 1 ধরি, তাহলে তার লসাগু কত গুণ? 91 গুণ ধরতে পারি। গসাগু এবং লসাগুয়ের যোগফল নাকি এত। আচ্ছা গসাগু আর লসাগুয়ের যোগফল কত দেখতে পাচ্ছি আমরা? 92। যেটা বলছি 92, অঙ্কে সেটা বলছে 2760। তাহলে আমরা যদি বলি 1 মানে কত, তাহলে কাটাকুটি করলে বোঝা যাবে। কত আসছে? 30 হবে। শূন্য, দেখো শূন্যটা মনে কর, শূন্যর জন্য তো শূন্য হবেই। আর দেখো 3 2 6, 3 9 7 আছে, বোঝাই যায়, এগুলো দেখলেই বোঝা যায়। তার মানে কি দেখা যাচ্ছে কি 30 গুণ বেশি আছে। তাহলে আমরা যা ধরেছি তার থেকে 30 গুণ বেশি। বলছে একটি সংখ্যা 210। তাহলে এবার সিম্পল পেয়ে গেছি আমরা, দেখো তাহলে আমরা গসাগু পেলাম 30 অক্ষে 30। আচ্ছা ইন্টু লসাগু পেলাম কত?
91 ইন্টু 30 করলে আসবে লসাগু। এবার দেখো একটি সংখ্যা দেওয়া আছে, সেই একটি সংখ্যাতে যদি আমি ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাই, তাই না? লসাগু ইন্টু গসাগুকে একটি সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাই, এতদিনে শিখে নিয়েছো। আচ্ছা, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 7 13 91। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আসছে 3 13 39 আর একটা শূন্য, অ্যান্সার 390, যেটা অপশান 4-এতে আছে। বুঝতে ভাই কারোর অসুবিধা? এবার তুমি যদি বলো দাদা আমি এসআইয়ের এক্সাম দেবো, আমার একটু এক্স ধরে করাও, চলো তাহলে ধরে নেব দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের এত গুণ, তাহলে ধরে নেব গসাগু সমান সমান এক্স, আচ্ছা, আর লসাগু সমান সমান 91x গুণ বেশি, মানে ঠিক। এবার এদের যোগফল দিয়ে দিয়েছে, তাহলে 91x প্লাস এটা লিখবো, 91x প্লাস এক্স মানে ডাইরেক্ট লিখছি আমি, সেই 92xই আসবে। আর এটা সমান সমান কত? 2760 ভাই, 92 দিয়ে কাটলে দেখা গেল কি 30-এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আলটিমেটলি দেখা গেল এক্স মানে কত হচ্ছে, এক্স মানে 30। আচ্ছা, গসাগু পেলে, আর লসাগু 91x ইন্টু 91x মানে হচ্ছে 30। তুমি গুণ করতেও পারো, কিন্তু গুণ করলে বোকামি হয়ে যাবে, কারণ গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যায়। ক্যালকুলেশন তো করলামই, অপশান 4। নেক্সট কোশ্চেনটা দেখে নেব ভাই। আচ্ছা, পৌনঃপুনিকির অঙ্ক অনেকেই আমরা বুঝি না, তাই না? P/Q আকারে প্রকাশ করতে বলছি, মানে ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, এটাকে কিউ একটি স্বাভাবিক সংখ্যা, চলো পি এবং পূর্ণ সংখ্যা এবং কিউ একটি স্বাভাবিক সংখ্যা। চলো এবার দেখো ভাই, এটাকে যদি আমরা করি কি লিখতে হয় মনে আছে তো? দেখো যতগুলো সংখ্যা আছে পয়েন্টের পরে লিখে দেব 37, আর তার আগে যার মাথায় পৌনঃপুনিক নেই, দেখো এখানে দুটোর আগে পৌনঃপুনিক নেই পয়েন্ট পর্যন্ত, যত সংখ্যা থাকবে লিখে দিলাম। আর যার মাথায় পৌনঃপুনিক নেই আগেরগুলো কত দেখো 0 3 মানে 3 নেই, এটা দিয়ে দিলাম। আর এখানে কটার মাথায় পৌনঃপুনিক? একটার মাথায়, পয়েন্টের আগে পর্যন্ত কটার মাথায় পৌনঃপুনিক নেই বলবে দাদা দুটোর মাথায়, তাহলে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 37 থেকে 3টাকে বাদ দিলে কত হবে? 34। আর এখানে আসবে 900। এই 34/900 অপশানে আছে, নেই, কাটাকুটি করতে হবে যেহেতু জোড় সংখ্যা। বলছে 17 2 34 হয়, আর একে 45 2 90 মানে 450, অ্যান্সার 17/450 এলো। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলো ভাই? আমাকে বলবে, আমি শেখানোর চেষ্টা করব। সাব্বির দাগ বলছে একই সংখ্যার 82% এবং 73%-এর মধ্যে পার্থক্য হলো এত পার্সেন্ট, সেই সংখ্যার 48 কিছুই না, তাহলে 82% আর 73%-এর মধ্যে পার্থক্য কত? 9। একটি সংখ্যা ধরে নিলাম 100 যদি ধরি, তাহলে এখানে 82 সংখ্যাটা 82, 70 73 মানে 73, তার মানেই এই যে পার্সেন্টেজের পার্থক্য এলো কত? 9। আর সেই 9 মানেই কত? 9 তো নাকি? 9 এলো, আর সেই 9% মানেই হচ্ছে 72। তাহলে এখানে বলছে 48% মানে কত? তাহলে 48 মানে কত? তাহলে এখানে কত আসছে? 8 9 72, তাহলে এরও 8 গুণ করে দেবো, 8 8 64, একটা মাত্র অপশান 384। বোঝা গেল ভাই? এবার এই অঙ্কটা যারা বুঝতে পাওনি তাদের জন্য করা যেতে পারে। দেখো ভাই, যদি আমি ধরি সংখ্যাটি হচ্ছে 100 যদি হয় তার 82% কত হবে? তুমি বললে 82 হবে। আচ্ছা, তাহলে তার 73% কত হবে? তুমি বলে 73 হবে। তাহলে এদের যে পার্থক্য কত এলো ভাই? তুমি বলবে 9 এলো। আচ্ছা, আমি বলছি 9, অঙ্কে বলছে কত ভাই? 72। কত গুণ বেশি? 8 গুণ বেশি। এবারে বলছে সেই সংখ্যার 48%, মানে এই যে 100-এর 48% মানে কত? 48 হবে, কিন্তু অ্যাকচুয়ালটা তো 8 গুণ বেশি। একই গল্প, অপশন নম্বর 4 গুণ করলে। 27 দা কী বলছে দেখো, একটি বাক্সে যদি সাদা, যদি হবে এটা, যদি সাদা 4টি না কী ছিল এটা, 4টি মনে হয় নাকি? আচ্ছা, একটি বাক্সে 4টি সাদা, 2টি কালো ও 3টি, হ্যাঁ দেখি 4টি হোয়াইট, ওকে, 2টি ব্ল্যাক, 3টি রেড বল আছে, ভুল লেগেছে আছে।
যদি ইচ্ছা অনুসারে তাদের মধ্যে থেকে একটি বলকে বের করে নেওয়া হয় তাহলে সেটি যে সাদা বল নয় তা হওয়ার সম্ভাবনা কতটা? কী করে করতে হয় সম্ভাবনা? সম্ভাবনা কী করে করতে হয়? টোটাল 6 হবে মনে হয় প্রথমটা। 6 হবে, তাহলে 6 দিই দেখি। 6, হ্যাঁ 6 আর 2 8 আর 3 11, হ্যাঁ ঠিকই আছে। বলো। 11 বাই 6 হবে। 6 ভিতরে 5 সম্ভাবনা, 5 সম্ভাবনা আছে 6 11 ভিতরে। তাহলে যে দেখো সে বলছি দুটি কালো আছে, বলছে ইচ্ছানুসারে তাদের মধ্যে একে একটি বলকে বের করে নেওয়া হলো। 1 2 3, এখানে টোটাল যোগ করো, যোগ করলে কত আসছে? 11 11 আসছে। আচ্ছা এবার দেখো সেটি থেকে সাদা বল বের করে দাও, সাদা বল বের করলে কত আসছে? তাহলে ওখানে 5 আর 5/11 আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, এইটা আসে না তোমার যদিও বা 28 দাগ দেখো। আগেরটা না তো প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক আছে, অতটাও আর আসে না ওই টাইপ। বলছি দেখো জমির মন্দা পড়বে, মানে মন্দা চলছে, 40% সারসহ একটি বস্তুকে ক্রয় করেন, ঠিক আছে, 40% সারসহ একটা বস্তু ক্রয় করেন এবং ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে সেটিকে বিক্রি করেন। তার মানে কি? জমির মন্দা পড়বে, 40% সারসহ একটি বস্তু ক্রয় করেন এবং ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে বিক্রি করেন। তার মানেটা কি এখানে? এমআরপি এই যে ছাড়টা কিসে পেয়েছে? এমআরপির উপর এটা কি এমআরপির ওপরে পেয়েছে, তাই তো? আর এমআরপির ওপরে যদি করি আমরা 100 টাকা যদি এমআরপি ধরি, তাহলে 40% ছাড় দিয়ে তুমি কস্ট প্রাইস কিনেছো, তাহলে কত হবে? 60 টাকায় কিনেছো, ঠিক। এবার বলছে ধার্য মূল্যের 25% ছাড় দিয়ে বিক্রি করেছো, তার মানে তুমি এসপি বিক্রি করছো কততে? 75-এ বিক্রি করছো। তোমার লাভ হলো না লস হলো? 15 লাভ। তাহলে 60-এ লাভ হচ্ছে কত? 15-25%। 100-এ কত? 25% তোমার প্রফিট হচ্ছে। ক্লিয়ার? 25% প্রফিট। কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি? কিচ্ছু নেই কিন্তু অঙ্কটায়, বুঝতে পেরেছো ভাই? পাট পাট করে করিয়েছে একদম। বলো দাদা। এইটাই হচ্ছে তোমার দোষ। বারে বারে বলবো তখন বলবে আরেকবার বলো, কিছুই নেই ভাই। দেখো এখানে দেখো বলছে ধার্য, সবসময় মাথায় রাখবে ছাড়টা দেওয়া হয় ধার্য মূল্যের ওপরে। তো এখানে বাজার দাম বা ধার্য মূল্য একই বিষয়। জমির মন্দা পড়বে, 40% ছাড়সহ তুমি বস্তুটাকে ক্রয় করেছো, তাহলে তোমার এমআরপি ধরে নাও 100 টাকা ছিল, পার্সেন্টেজের অঙ্ক 100 নিতে হয়। সেখান থেকে জমির যেহেতু মন্দা ছিল তার জন্য তুমি 40% ছাড় দিয়ে কিনেছো। এই 40% ছাড় দিয়ে কিনলে তোমার কেনা দাম কত হলো? 100-তে 40% ছাড় মানে 100-তে 40 ছাড়, মানে 60 টাকায় কিনলে। এটা বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ দাদা। এবার দেখো তুমি যখন বিক্রি করছো তখন ওই ধার্য মূল্যেরই 25% ছাড় দিচ্ছ, তাহলে 100 টাকায় কিনে তুমি তার যদি 25 টাকা ছাড় দাও তাহলে ক টাকায় বিক্রি করছো? 75 টাকা। তাহলে এমআরপিতে ছাড় দিচ্ছ তুমি, 75 টাকায় বিক্রি করছো, তাহলে তুমি কিনেছিলে কত টাকায় মন্দার সময়ে? 60 টাকায়। আর তুমি মালটাকে রাখি করে বিক্রি করলে 75 টাকায়, তাই লাভ হলো না লস হলো? 60 টাকায় কিনে লাভ হলো কত টাকা? 15 টাকা। শতকরায় কত? হ্যাঁ বলো ভাই এবার। এই ছিল তোমাদের 28টি অঙ্ক, খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করলাম। বুঝতে না পারলো এবারও তোমাদের কাছে আছে, জিজ্ঞাসা করতে পারো। আর ইংলিশ ইবুকটা ভাই বেশি দাম না, তোমাদের জন্য তো একদম কম। পেইডে যারা আছো নিয়ে নেবে, ঠিক আছে, প্রচুর টাকাটা দিকে নষ্ট করো, হ্যাঁ, মেহনতটা কতটা সেটা দেখবে। আর যারা এমনি নিতে চাইছো, আমার এটা ক্রাশ করে গেছে, পেমেন্ট এত পরিমাণে হয়েছে 129 দিয়ে নেবে, ঠিক আছে, এত পরিমাণে হয়েছে, কারণ বইটা সবাই বলছে ভালো, আমি বলছি না, আমি কখনো নিজের ঢাক পেটাই না, তোমরা সবাই জানো ম্যাক্সিমাম ক্ষেত্রে পেটাই, মাঝে মধ্যে হয়তো পেটাই, কিন্তু অতটাও পেটাই না।
যাই হোক ইংলিশ বুকটা সবাই নিয়ে নিও, এটুকু বলবো। হ্যাঁ বলো ভাই, এবার কি বলছো?